তাহলে লোকসভা আজকে তোমাদেরকে পড়তে হবে, হ্যাঁ? আপু মন দিয়ে শুনবি, সবাই মন দিয়ে শোন। দেখ, রাজ্যসভা কমপ্লিট হয়ে গেছে, আজকে হচ্ছে লোকসভা। তো লোকসভা কি রিপ্রেজেন্ট করে? না, প্রথমত হচ্ছে লোকসভা রিপ্রেজেন্ট করে হচ্ছে জনাদেশ, হিন্দিতে বলা হয় জনাদেশ, অর্থাৎ জনগণের আদেশ, যেটাকে আমরা এক কথায় বলতে পারি কি ডেমোক্রেসি। ঠিক আছে, ডেমোক্রেসি কথাটার মানে হচ্ছে একরকম যে ফ্রি, ফেয়ার অ্যান্ড রেগুলার ইলেকশন। কি বলে? ফ্রি, ফেয়ার আর রেগুলার ইলেকশন, যেটা তোরা দেখিস। এবার সব সময় মেনটেন হয় কি হয় না সেটা পরের কথা, কিন্তু এটার মানে হচ্ছে এটাই যে ফ্রি, ফেয়ার অ্যান্ড রেগুলার ইলেকশন। ওকে, ভীষণ ইম্পর্টেন্ট এটা। রেগুলার ইলেকশন, এটা হচ্ছে ডেমোক্রেসির মেন স্তম্ভ বলতে পারিস এক কথায়। আচ্ছা, এরপর আমি তোমাদেরকে দুটো প্রসঙ্গের সাথে রিলেট করে কথা বলি, যেটা হচ্ছে আমরা আগে যে রাজ্যসভা পড়েছিলাম, সেই রাজ্যসভাটা কিরকম ছিল না, সেটা ছিল আমাদের ফেডারেলিজম স্ট্রাকচারকে কি করছিল, রিপ্রেজেন্ট করছিল। অর্থাৎ ফেডারেলিজম স্ট্রাকচার মানে কি তো বলতে পারবি? ফেডারেলিজম স্ট্রাকচার কথাটার মানে হচ্ছে এটাই যে সে হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ স্টেটস, রিপ্রেজেন্টেশন অফ স্টেটস। ঠিক আছে, যে রাজ্যকে রিপ্রেজেন্ট করছে। আর এটা ছিল একটা পার্মানেন্ট চেম্বার, যেটা সব থেকে ইম্পর্টেন্ট কথা, পার্মানেন্ট চেম্বার, অর্থাৎ এটাকে ডিসলভ করা যায় না। সেইটাই উল্টো হয় লোকসভার ক্ষেত্রে। লোকসভাটা হচ্ছে কি না, একটা নট পার্মানেন্ট চেম্বার, অর্থাৎ এটাকে ডিসলভ করা যেতে পারে, ডিসলভ করা পসিবল বা যেতে পারে। কিরকম কি করে হয় কি না হয় সেটা আমরা পরে দেখছি। এবার আর একটা কথা, রাজ্যসভাতে যে মেম্বারগুলো যায় তারা কিরকম করে যায় না, ইনডাইরেক্টলি ইলেক্টেড, ইনডাইরেক্টলি, হ্যাঁ, ইলেক্টেড মেম্বাররা যায়। মানে যাদেরকে আমরা নির্বাচন করে পাঠাই, তারাই নিজেদের মধ্যে নির্বাচন করে আবার রাজ্যসভার মেম্বার পাঠায়। কিন্তু লোকসভাতে কি হয়, লোকসভাতে ডাইরেক্ট ইলেকশন, অর্থাৎ আমরা যাদেরকে ভোট দেব তারাই ওখানে গিয়ে ডাইরেক্টলি বসবে, অর্থাৎ এরা হচ্ছে ডাইরেক্টলি ইলেক্টেড। এবং ভোট কারা দেয়? আমরা দিই। আমরা কারা না, আমরা হচ্ছে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, আমাদেরকে বলা হয় কি ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ বা অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, মানে আমাদের ভোটিং এজ হয়েছে। ঠিক আছে, এবার এই বিষয়ে দুটো কথা তোমাদেরকে বলি। আগে 21 বছর না হলে ভোট দিতে পারতো না, বুঝতে পেরেছো? আফটার ইন্ডিপেন্ডেন্স 21 বছর না হলে কি হতো না, ভোট দেওয়ার সম্ভব হতো না। তো এখন তোমরা জানো যে তোমরা সবাই 18 বছর বয়স থেকেই ভোট দিতে পারো, তাই না? তাহলে এই যে 21 থেকে 18 করা হয়, এটার জন্য একটা সাংবিধানিক পরিবর্তন করতে হয়, যেটাকে বলা হয় কি 61st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1988। ওকে, 1988 সালে ভোটিং যে এজ, ভোটিং এজ কথাটার মানে হচ্ছে আমাদের যে অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজির যে এজ, যারা ভোট দিতে পারবে, হ্যাঁ, তাদের এজটা 21 থেকে কমিয়ে 18 বছর করে দেওয়া হয়। মনে থাকবে, এটা হচ্ছে 61st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে, যেটা 1988 সালে হয়। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, আর একটা কথা এখানে বলে রাখি, যে লোকসভা আর রাজ্যসভার মধ্যে তোমাদের যদি মনে হয় যে কে বেশি পাওয়ারফুল, সবসময় মনে রাখবে লোকসভা বেশি পাওয়ারফুল। কেন না, লোকসভার সাথে মানি রিলেটেড, টাকা পয়সা যেখানকার, মানে ধর তোর বাড়িতে একজনের কাছে যে ইনকাম করে তার ক্ষমতা হচ্ছে বেশি, হ্যাঁ কি না? সে যা বলে লোকে মোটামুটি সেটাই মেনে নেয় তোদের বাড়ির লোকজনের মধ্যে। তো এরকম ভাবেই আর কি, যে লোকসভার কাছে কি রয়েছে, মনিটারি পলিসি বা মানির যে ক্ষমতাটা, অর্থাৎ টাকা পয়সার যে ক্ষমতাটা, পুরোটাই লাই করে কার হাতে বলতে পারিস, এক কথায় লোকসভার হাতে। দ্যাটস ওয়াই লোকসভা ইজ মাচ মোর পাওয়ারফুল দ্যান রাজ্যসভা। ঠিক আছে, এরপর আস্তে আস্তে আমরা দেখবো যে লোকসভাতে কি হয় কি না হয়, হ্যাঁ, এগুলো আমরা আস্তে আস্তে দেখি। দেখো, প্রথমে যদি দেখতে হয় তাহলে জানতে হবে কি কম্পোজিশন অফ লোকসভা। কম্পোজিশন অফ লোকসভা কথাটার মানে কি না, লোকসভাতে ম্যাক্সিমাম কতগুলো লোক থাকতে পারে, কজন থাকবে, কোথা কোথা থেকে থাকবে, এই যে জিনিসপত্রগুলো, এইগুলোকেই বোঝাচ্ছি কম্পোজিশন। 1949 সাল অনুযায়ী যদি ধরি আমরা, অ্যাকর্ডিং টু 1949, অর্থাৎ দ্য কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, যখন সংবিধান আর কি গৃহীত হয়, তখন বলা হচ্ছে যে ম্যাক্সিমাম স্ট্রেংথ
খুব মন দিয়ে শুনবে, হ্যাঁ, এখানে প্রচুর ভুল হয় ছেলেপুলেদের। ম্যাক্সিমাম স্ট্রেংথ অর্থাৎ কতগুলো সিট ম্যাক্সিমাম থাকতে পারে না, সেটা হচ্ছে 552টা। 552টা। ওকে, এবার এই যে 552টা সিট রয়েছে, এটা ফিক্সড করে দেয়। এটা হচ্ছে ফিক্সড, যে আপাতত 552 ফিক্সড হিসাবে ধরে নেওয়া হলো। এবার এর না 3টে পার্ট আছে। আমি 1949 সালের কথা বলছি, কিন্তু খুব মন দিয়ে বুঝবি। এর 3টে পার্ট আছে। কি কি? এদের মধ্যে 530 জন আসবে রাজ্য থেকে, অর্থাৎ স্টেটস থেকে। কটা থেকে আসবে? স্টেটস থেকে। 20 জন আসবে কোথা থেকে না, 20 জন আসবে আমাদের ইউনিয়ন টেরিটরি থেকে, যতগুলো ইউনিয়ন টেরিটরি রয়েছে সেগুলো থেকে। এবং 2 জন থাকবে অ্যাংলো ইন্ডিয়ান। অ্যাংলো ইন্ডিয়ান। দাদা অ্যাংলো ইন্ডিয়ান কি না, তখন ছিল, এখন নেই, পরিষ্কার কথা। ঠিক আছে, মানে ইন্ডিয়ান অরিজিনের আর কি। হ্যাঁ, অ্যাংলো ইন্ডিয়ান, তাদের রিপ্রেজেন্টেশন ওখানে থাকতো, লোকসভায় থাকতো। এটা হচ্ছে আমি 1949 সালের কথা বলছি। ঠিক আছে, অ্যাট প্রেজেন্ট কি হয়েছে ঘটনাটা একটু পরিবর্তিত হয়েছে। বর্তমানে এটা সংবিধান যখন গৃহীত হয়, সংবিধানে এটা পরিষ্কার কথায় লেখা আছে যে এই হচ্ছে আমাদের কনস্টিটিউশনের লোকসভার মানে কি বলবো ভাগ। হ্যাঁ, এইভাবে ভাগ বাটোয়ারা করা হয়েছে। অ্যাট প্রেজেন্টে গল্পটা একটু অন্যরকম। অ্যাট প্রেজেন্টে 545, এটাও পরিবর্তিত হয়েছে, সেটা আমি আসছি আস্তে আস্তে। 545 জন, তার মধ্যে থেকে ওই একইভাবে 230 জন হবে কোথা থেকে বলো? স্টেটস থেকে। 230 জন হচ্ছে স্টেটস থেকে। ওকে, এই 230 কি দিয়ে 530, আই এম সরি, 530। আচ্ছা, ইউনিয়ন টেরিটরি থেকে হচ্ছে 13 জন, ইউটি থেকে 13 জন, এরা হচ্ছে স্টেটস থেকে। আর 2 জন হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান। বলতে পারিস যখন থেকে ইলেকশন শুরু হয়েছে না, তখন থেকেই এইটাই চলে আসছে, এই 545-এর ঘটনাটাই চলে আসছে, যবে থেকে ইলেকশন শুরু হয়েছে। এবার তোমাদের বলো। হ্যাঁ 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 হ্যাঁ, ইন্ডিয়ান অরিজিনের, এক্স্যাক্টলি ওরকম বলতে পারিস। এবার 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 একটা কথা জিনিস বোঝ। তোদেরকে যদি এবার জিজ্ঞেস করা হয়, খুব মন দিয়ে কোশ্চেনটা শুনবি, যে আমাদের ভারতবর্ষে বর্তমানে লোকসভার সদস্য সংখ্যা মোট কতগুলি? তোমাদের উত্তর কি হবে? না খোকা, 543। এইখানেই ছেলেরা ভুল করে, এইখানেই ছেলেরা ভুল করে যায়। ম্যাক্সিমাম স্ট্রেংথ 552, এটা ফিক্সড বাবুরা। অ্যাট প্রেজেন্টে 545টা সিট ছিল, এটাও আমি মেনে নিলাম, কিন্তু এটা হওয়ার কথা, বা যবে থেকে ইলেকশন চলছে, ফার্স্ট ইলেকশন যবে থেকে হয়েছে তবে থেকে এইটাই চলে আসছে। ফার্স্ট ইলেকশন যবে থেকে চলে আসছে 545টা সিটের উপরে ইলেকশন হচ্ছে, সবই ঠিক আছে। কিন্তু বর্তমানে আমি 2024 সালের কথা যদি বলি, 2024 সালের কথা যদি বলি, আমি সাপোজ 2020 সাল থেকেই ধরা যেতে পারে, সেটা পরে বলছি। 2024 সাল থেকেই যদি ধরি, আমার লোকসভাতে সিট সংখ্যা হচ্ছে এখন 543টা। 2024 সালে যদি জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ দ্য প্রেজেন্ট লোকসভা সিট নাম্বার ইন 2024, তাহলে হবে 543। কি করে হলো, কেন হলো, গল্পটা বোঝো। এইখানেই তো ছেলেরা ভুল করবে না। দেখো, এইখানে যে 2 জন অ্যাংলো ইন্ডিয়ানের সিটটা ছিল, সেটাকে না ডিলিট করে দেওয়া হয়েছে, অর্থাৎ এক কথা বলতে পারো ডিসকন্টিনিউ করে দেওয়া হয়েছে। কি করা দেওয়া হয়েছে? ডিসকন্টিনিউ। এরকম করা যায় দাদা? হ্যাঁ করা যায়। এই যে ডিসকন্টিনিউ করা হয়েছে, মানে 2 জন অ্যাংলো ইন্ডিয়ান আর আমাদের ভারতবর্ষের যে লোকসভা রয়েছে সেখানে তারা বসবে না। এই যে অ্যাংলো ইন্ডিয়ান 2 জন, আর একটা কথা তোমাদেরকে এখানে বলে রাখি, এই যে 2 জন থাকে না, এরা হয় নট ইলেক্টেড, হ্যাঁ, এরা হয় নমিনেটেড। এটা হচ্ছে নমিনেটেড। কে নমিনেট করে না? বাই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, বাই প্রেসিডেন্ট। হ্যাঁ, এই যে 2 জনের কথা আমি বলছি, এরা হচ্ছে 2 জন হচ্ছে নমিনেটেড মেম্বার, নট ইলেক্টেড মেম্বার। এরা হচ্ছে নমিনেটেড বাই প্রেসিডেন্ট। 530 জন
এখানেও 530 জন বলতে পারো, এখানে 20 জন বলতে পারো, এরা হচ্ছে ইলেক্টেড পার্সন, এখানে 13 জন হচ্ছে ইলেক্টেড পার্সন, এরা সবাই ইলেক্টেড। কিন্তু এই যে অ্যাংলো ইন্ডিয়ানের পার্টটা চলে যায় না, অ্যাংলো ইন্ডিয়ানের পার্টটা হয়ে যায় কি নমিনেটেড পার্ট, নমিনেটেড পার্ট। এবার দাদা এই নমিনেটেড পার্টটা তাহলে ডিসকন্টিনিউ করে দেওয়া হয়েছে বর্তমানে, বুঝলাম, খুব ভালো করে বুঝলাম যে এটা কন্টিনিউ করে দেওয়া হয়েছে, ওই জন্য 2 জন কমে গেছে, দিয়ে বলছো 543টা সিট রয়েছে এখন। ঠিক আছে, কিভাবে করা হলো সেটা জানতে হবে, কবে থেকে করা হলো সেটা জানতে হবে। দেখো 126 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল অর 104th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এইটার মধ্য দিয়েই ওই যে 2 জন নমিনেটেড মেম্বার ছিল তাদের সিটটাকে ডিসকন্টিনিউ করে দেয়া হয়েছে। কত সালে বাবারা? 2020 সাল থেকে, 2020 সাল থেকে। কি বললাম? যে 126th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল 2019, এটা হচ্ছে বিলটা হচ্ছে 2019 সালের এবং অ্যাক্টটাও 2019 সালের। বোঝাচ্ছি কি করে হয় কি না হয়। ঠিক আছে, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল 2019 যেটা হচ্ছে 126 নম্বর, এবং 104 নম্বর অথবা কি বলা যেতে পারে না 104th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019, এইটার মধ্য দিয়ে এই যে 2 জন নমিনেটেড মেম্বারের ক্রাইটেরিয়া ছিল সেইটা বাই দ্য প্রেসিডেন্ট, সেটাকে ডিসকন্টিনিউ করে দেওয়া হয়েছে 2020 সাল থেকে। এবার দাদা দুটো প্রশ্ন, বিল নাম্বারটা 126 আর অ্যাক্ট নাম্বারটা 104 কি করে হয়? না দেখো, বিল থেকে অ্যাক্ট হওয়ার জন্য অনেকটা প্রসিডিওর ফলো করতে হয়। বিল লোকসভা और রাজ্যসভা যে কোনো একটা হাউসে প্রেজেন্ট হলো, ঠিক আছে, সেখানে প্রেজেন্ট হওয়ার পর বোথ হাউস থেকে কি হতে হবে? পাস হতে হবে। পাস হওয়ার পর তাকে যেতে হবে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে। এই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কি দেবেন? অ্যাসেন্ট দেয়। কি দেয়? অ্যাসেন্ট। অ্যাসেন্ট মানে সম্মতি দেয়। সম্মতি দেওয়ার পর সেটা অ্যাক্টে পরিণত হয়। এইটা হচ্ছে গোটা প্রসিডিওর বিল থেকে অ্যাক্ট হওয়ার পর্যন্ত। যে লোকসভা অথবা রাজ্যসভা যে কোনো একটা হাউসে প্রেজেন্ট করা হলো, যখনই একটা হাউসে প্রেজেন্ট করে পাস হয়ে গেল সেটা অপর হাউসে চলে যাবে। যদি আমি ধরে নিই লোকসভায় প্রেজেন্ট করা হয়েছিল, সেখানে পাস হওয়ার পর চলে যাবে কোথায়? রাজ্যসভা। রাজ্যসভাতে পাস হওয়ার পর চলে যাবে কোথায়? বোথ হাউস থেকে পাস হয়ে যাওয়ার পর চলে যাবে কোথায়? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সেখানে আবার সম্মতি দেবে, মানে পরিষ্কার কথা সই করবে যে হ্যাঁ ঠিক আছে আমি রাজি আছি। তারপরে সেটা কি হবে? বিল থেকে অ্যাক্টে পরিণত হবে। তো এটা একটা লেন্দি প্রসিডিওর। যে বিলটাই পাঠানো হচ্ছে সেই বিলটাই যে অ্যাক্টে পরিণত হবে তার কোনো মানে নেই। এখানে প্রেসিডেন্টের কাছে পাওয়ার আছে ভেটো, আমরা পরবর্তীকালে পড়ব। ভেটো পাওয়ার বলে একটা পাওয়ার হয়। প্রেসিডেন্ট বললে যতই পাস করে পাঠিয়েছিস আমার ইচ্ছা হচ্ছে না সাইন করার, তাহলে ব্যাস সেই বিলটা আবার ফেরত চলে যাবে। তাহলে বুঝতে পারছো? তাহলে একটা বিল থেকে অ্যাক্ট হওয়া পর্যন্ত একটা লেন্দি প্রসিডিওর রয়েছে, যে প্রসিডিওরটা ফলো করতে করতে অনেক কটা বিল আস্তে আস্তে পরপর চলতে চলতে আসে। তো আর অ্যাক্টের জন্য কম পাস হয়, ঠিক আছে, অ্যাক্টের জন্য কম পাস হয় আর বিল বেশি। হ্যাঁ বলো। আসো, একদম একদম স্বতন্ত্রভাবে এবং নিজের ব্যক্তিগত ডিসিশনে উনি করতে পারেন। ধর ঘুমুচ্ছে, আমি তোকে একটা কথা বলি, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে এরকম পাওয়ার আছে, ধর ঘুমুচ্ছে, তুই সঙ্গে সঙ্গে একটা বিল নিয়ে চলে যা, হাট এখান থেকে, হাঁটাও, সাইন করবো না। তুই ধর প্রেসিডেন্ট, আমি তোর কাছে, তুই ঘুমুচ্ছিস যখন ইউনিভার্সিটি থেকে এলে, না ওরকম ভাবেই তুই একটা অফিসিয়াল কাজকর্ম করে ঘুমুচ্ছিস, সেই মুহূর্তে তোর কাছে একটা বিল এসছে, ধর আমি প্রেসিডেন্ট, হ্যাঁ তোর কাছে বিল এসছে, আমি নিয়ে গেছি, তুই বলবি ভাগা এখান থেকে, তাই না? তো প্রেসিডেন্টের কাছে এরকম পাওয়ার আছে যে উনি ভেটো পাওয়ার, বলছি তো, একদম একদম। এবার কিছু কিছু ক্ষেত্রে উনি সেটা করতে পারেন না, যেমন মানি বিল আমরা পড়ব, মানি বিলে ওনাকে সাইন করতেই হবে বাধ্যতামূলক, ঠিক আছে। এটা এমন একটা বিল যেখানে মানে প্রেসিডেন্টের কোনো হাত নেই, এখানে যা করার স্পিকার করবে। আস্তে আস্তে বুঝবো আমরা, হ্যাঁ জিনিসগুলো ধীরে ধীরে বুঝবো। তাহলে যাই হোক, তাহলে বিল থেকে অ্যাক্ট হওয়া পর্যন্ত একটা লেন্দি প্রসিডিওর,
এবং এইখানে ভেটো পাওয়ার ইস্তেমাল করে যদি কমিয়ে মানে বিলটা যদি সাইন না করে তাহলে সেটা অ্যাক্ট পাস হবে না। তাই এখানে বিলের নাম্বারটা বেশি হয় আর সব সময় মনে রেখে দেবে অ্যাক্টের নাম্বারটা কমে যায়। তো তোমাদেরকে মনে রাখতে হবে 126 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল অফ 2019 অর 104th 104 নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019, এইটার মধ্য দিয়ে যে দুইজন নমিনেটেড মেম্বার ছিল, যাদেরকে নমিনেট করতেন কে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, হ্যাঁ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তো সেই যে নমিনেটেড মেম্বারের যে সিটটা সেটাকে ডিসকন্টিনিউ করে দেওয়া হয়। কেন করা হয় না, বলছে অ্যাডিকুয়েট রিপ্রেজেন্টেশন হয়ে গেছে, আমাদের আর প্রয়োজন নেই। আগে জানিস তো যখন 1949 সালে যখন হচ্ছে আমাদের ভারতের সংবিধান গৃহীত হচ্ছে, তখন যদি তোরা খুব একটু ভালো করে মানে দেখিস আর কি, জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করিস, তখন অনেকে ইংরেজি জানতো না, শিক্ষার ব্যবস্থার এত উন্নতি ছিল না, হ্যাঁ, তো এই সমস্ত ব্যাপারগুলোর জন্য না ইংরেজদের সাহায্য মানে ওই রকম ইংরেজ অরিজিনাল লোকের প্রয়োজন ছিল অনেক কিছুর জন্য। তো এখন তো সেগুলো দরকার নেই, হ্যাঁ কি না? সেই জন্য ফালতু এই দুটো সিটকে ওখান থেকে রেখে কি হবে, হাঁটিয়ে দিয়েছে। তো এইটুকু যেন বোঝো। এবার একটুখানি জিনিসটা একটা এটাই কি লেখা আছে সেটা পড়ো। নমিনেটেড মেম্বার্স ইন লোকসভা কি বলছে, অরিজিনালি দ্য প্রভিশন ওয়াজ টু অপারেট টিল 1960 বাট হ্যাড বিন এক্সটেন্ডেড টিল 2020 বাই দ্য 95th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। আমি বোঝাই ব্যাপারটা বলতে চাইছে এরকম যে এই যে এখানে দাদা দুজন নমিনেটেড মেম্বারের ব্যাপারটা ছিল, এটা যখন 1949 সালের কনস্টিটিউশন যখন গৃহীত হয় তখন থেকে এটা রাখা ছিল, এবং সংবিধানে বলা ছিল যে এই ঘটনাটা, এই নমিনেটেড মেম্বারের যে ঘটনাটা, এটা চলতে থাকবে 1960 সাল অবধি। বুঝতে পেরেছো? এটা পরিষ্কার 1949 সালে যখন সংবিধান গৃহীত হয় এটা লিখে দেয়া ছিল যে প্রেসিডেন্ট 1960 সাল পর্যন্ত দুজন অ্যাংলো ইন্ডিয়ান মেম্বারকে লোকসভাতে নমিনেট করবেন, মনোনীত করবেন অ্যাংলো ইন্ডিয়ান মেম্বারকে। এবার ঘটনাটা পরিবর্তিত হয়ে গেল কোথায় না, 1960 সাল আস্তে আস্তে একটা অ্যামেন্ডমেন্ট পাস করিয়ে দিল, মানে লোকে খুব ঘুমোচ্ছিল আর কি, বুঝলে তো। 95তম এই যে 95th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট একটা পাস করিয়ে দিল, বললো 95তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস করালো, দিয়ে বললো যে দেখো যেটা 1960 সাল অবধি হওয়ার কথা ছিল আর আমাদের এতে ভাল লাগছে না, ওটা 20 সাল অবধি করে দেয়, কিনি 2020 সাল অবধি করে দেয়, 2020 সালটা আসুক, তারপরে দেখা যাবে কি করা যায়। বোঝা গেল? সেই জন্যই দেখো এই বিলটা 2019 সালে পাস করিয়ে ডিসকন্টিনিউটা 2020 সাল থেকে হচ্ছে। আমি কি বোঝাতে পারলাম? বেশ, চলো এবার তোমাদেরকে দুটো 3-4টা আর্টিকেলের কথা জানতে হবে। প্রথম আর্টিকেল যেটা জানতে হবে, আর্টিকেল 334। জিনিসটা কি, এটা হচ্ছে আমি একদম বেয়ার অ্যাক্টের কথা বলছি। কার কথা? বেয়ার অ্যাক্ট। বেয়ার অ্যাক্ট বলতে যেটা হচ্ছে 1949 সালের যখন সংবিধান গৃহীত হয় তখনকার কথা বলছি। এটা কি বলে দাদা? এটা বলে রিজার্ভেশন অফ সিটস। কি বলে? রিজার্ভেশন অফ সিটস। অর্থাৎ রিজার্ভেশন অফ সিটস এর কথা বলে, ঠিক আছে মেনে নিলাম। তাদের কথা রিজার্ভেশন অফ সিটস অফ স্পেশাল রিপ্রেজেন্টেশন অফ শিডিউল কাস্ট, তাদের কথা বলে শিডিউল কাস্ট। ওকে, এবং শিডিউল কাস্টের সাথে সাথেও এরা আরেকজনের কথাও বলে, সেটা হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান। দেখে নেব, অ্যাংলো ইন্ডিয়ান রিজার্ভেশন অফ সিটস এর কথা বলে শিডিউল কাস্ট এবং অ্যাংলো ইন্ডিয়ান। এই শিডিউল কাস্টের কথা যেটা বলে সেটা হচ্ছে কত না, আর্টিকেল 334 সাবক্লস এ তে। আর যেটা অ্যাংলো ইন্ডিয়ানের কথা বলে সেটা হচ্ছে আর্টিকেল 334-এরই সাবপার্ট বিতে, যেটা ডিসকন্টিনিউ হয়ে এই 134 নম্বর বিটা এটাকেই ডিসকন্টিনিউ করে দেওয়া হয়েছে, এটা এখন ডিসকন্টিনিউ। ওকে, মানে বিল যখন সংশোধন করা হয় শুধু তো এক জায়গায় করলে হবে না, বিভিন্ন জায়গায় সংশোধন করতে হয়, তো ওই রিলেটেড আর্টিকেলগুলোকেও সংশোধন করতে হয়। ঠিক আছে, মানে ব্যাপারটা আমি কি বলতে চাইলাম, এই যে তোমরা দেখবে আমাদের যে বিভিন্ন ধর আমাদের যে তোরাও তো কোনো না কোনো কনস্টিটিউয়েন্সিতে রয়েছিস অবভিয়াসলি, তো দেখবি তোদের কনস্টিটিউয়েন্সি থেকেও
কোনো না কোনো একটা লোক এমন দাঁড়ায় যে একটা কোনো একটা জাতি থেকে বিলং করে। যে জাতি থেকে বিলং করে মানে কি, হয় শিডিউল কাস্ট হতে হবে, নয় জেনারেল কাস্ট হতে হবে, নয় অন্য কোনো ব্যাপার রয়েছে। যেমন আমাদের এখানে, আমি যদি খুব পরিষ্কার কথায় বলি, আমাদের এখানে যিনি দাঁড়ান, আমাদের এখানে বলা আছে যে আমাদের এখান থেকে যে দাঁড়াবে সে শিডিউল কাস্টেরই হতে হবে, ঠিক আছে, বলা আছে। সেই জন্য যিনি দাঁড়ান তাকে অবশ্যই শিডিউল কাস্টেরই লোক হতে হবে। তো এইটাই আর কি রিজার্ভেশন অফ সিটস। শিডিউল কাস্টের কথা বলা আছে কোথায় না, আর্টিকেল 334 সাবক্লস এ তে। এটা কিন্তু কন্টিনিউয়াসলি, এক্স্যাক্টলি 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 সমস্ত জায়গায়, এক্স্যাক্টলি, হ্যাঁ, সব জায়গাতেই তাই, সব জায়গাতেই তাই, ঠিক আছে, সব জায়গাতেই বলা আছে, নাহলে ওরকম করে হয় না, ঠিক আছে। তাহলে এটা আমি লোকসভার কথা বলছি, যে 334A এটা বলে দেয় শিডিউল কাস্টের রিজার্ভেশন অফ সিট কোথায় না লোকসভায়। কোথায়? লোকসভায়। আর অ্যাংলো ইন্ডিয়ানদের কথাটা বলে দেয় কোথায় না 334B, এটাও হচ্ছে কোথায়, লোকসভায়। যে অ্যাংলো ইন্ডিয়ানদের সিটটা রিজার্ভ থাকবে, যেটা এখন ডিসকন্টিনিউ হয়ে গেছে, এখন আর নেই। এরকম ভাবেই তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয়, খুব মন দিয়ে শুনবে, এটা তো তাহলে কন্টিনিউয়াসলি হয়ে গেল 334-এর ব্যাপারটা তোমরা বুঝলে রিজার্ভেশন অফ সিটের। এবার তোমাদেরকে একটা আর্টিকেল জানতে হবে 331। কেন জানতে হবে দাদা 331? তোমরা দেখলে যে প্রেসিডেন্ট নমিনেট করে, কি বলেছে, প্রেসিডেন্ট নমিনেটেড দ্য মেম্বার্স। আমি বললাম না ওই দুজন নমিনেট 2 মেম্বার্স। এই কথাটা কোথায় লেখা আছে? এটা তো কেউ মন থেকে বলে দেয়নি বাবা, এটা 108, এটা 331-এ লেখা আছে। কোথায় লেখা আছে? 331-এ লেখা আছে। মনে থাকবে কি মনে থাকবে না? আমি তোমাদেরকে কি বললাম, যে প্রেসিডেন্ট এই দুজন মেম্বারকে নমিনেট করবে। এটা কি আমি আমার মন থেকে বলছি? না, এটা 331 নম্বর আর্টিকেলে লেখা আছে যে প্রেসিডেন্ট দুজনকে নমিনেট, এবং কতদিন নমিনেট করবে সেই কথাটা ওখানে লেখা আছে, যে যতদিন না পর্যন্ত অ্যাডিকুয়েটলি রিপ্রেজেন্টেড হচ্ছে। কি বললাম? অ্যাডিকুয়েট রিপ্রেজেন্টেশন হচ্ছে, যতদিন না পর্যন্ত অ্যাডিকুয়েট রিপ্রেজেন্টেশন হচ্ছে, মানে যতক্ষণ দরকার ততক্ষণ তাকে রিপ্রেজেন্টেশন করতে থাকো, যখনই তার রিপ্রেজেন্টেশন কমপ্লিট হয়ে গেছে তখন তাকে হাঁটিয়ে দিতে পারে। এটা লেখা আছে কোথায়? আর্টিকেল 331-এ। বোঝা গেল কি বোঝা গেল না? তোমাদের যে পিডিএফ আমি দিয়েছিলাম সেখানে পরিষ্কার কথায় লেখা আছে, আমি শুধু ওইগুলোকে ভেঙে ভেঙে বোঝাচ্ছি। হ্যাঁ, এরপরে দাদা, যদি এটা যদি লোকসভাতে হয়, লোকসভাতে যদি এরকম করে দুটো মেম্বারকে এরকম করে নমিনেট করতে হয় বা নমিনেট করা যায়, যার অধিকার আছে কার কাছে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে। আমাদের রাজ্যের ক্ষেত্রেও কি কেউ এরকম নমিনেট করতে পারেন? তোমাদের প্রশ্ন আসা উচিত মন থেকে, যে আমাদের রাজ্যের যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি রয়েছে সেখানে কি কেউ এরকম নমিনেট করতে পারেন মেম্বার? আমি বলবো হ্যাঁ, করতে পারে। সেটা আবার কোথায় লেখা আছে? আর্টিকেল 333-এ। কোথায় লেখা আছে বাবারা? আর্টিকেল 333-এ। তাহলে কি কি পড়লাম আমরা এখানে? আর্টিকেল 334 পড়ে নিলাম, আর্টিকেল 331 পড়লাম, এবার আর্টিকেল 333 পড়ি। এই আর্টিকেল 333-এ বলা আছে যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি, যেটার বাংলা কথা কি বলে বলতো? বিধানসভা। বিধানসভা। এই বিধানসভাতেও একজন মেম্বারকে নমিনেট করা যেতে পারে। কজনকে? একটা মেম্বারকে। আর এই একটা মেম্বারকে নমিনেট করতে পারে কে? একটুখানি বুদ্ধি খাটিয়ে বলো, কে করতে পারে রাজ্যের ক্ষেত্রে? বলো বলো। গভর্নর। গভর্নর করতে পারে। গভর্নর একজন মেম্বারকে নমিনেট করতে পারেন, যিনি অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটির হতে পারে। অ্যাংলো ইন্ডিয়ান। বোঝা গেল কি বোঝা গেল না? তাহলে আর্টিকেল 331 অনুযায়ী প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া দুজন অ্যাংলো ইন্ডিয়ানকে নমিনেট করতে পারেন, যেটা ডিসকন্টিনিউ হয়ে গেছে বাবা, বারবার বলছি এগুলো কিন্তু ডিসকন্টিনিউ হয়ে গেছে 2020 সাল থেকে, কিন্তু তবুও জানতে হবে, পরীক্ষায় দিতে পারে। আর আর্টিকেল 333 অনুযায়ী একজন অ্যাংলো ইন্ডিয়ান মেম্বারকে নমিনেট করতে পারে কে? গভর্নর, বিধানসভাতে। এটাও ডিসকন্টিনিউ হয়ে গেছে, এটাও
ডিসকন্টিনিউ, কিন্তু ডিসকন্টিনিউ হলেও তোমাদেরকে জানতে হবে। আর লেজিসলেটিভ অ্যাসেম্বলির যদি বলা হয় আর্টিকেল নাম্বার কত, না আর্টিকেল 170, অর্থাৎ বিধানসভার আর্টিকেল নাম্বার হয় 160। আচ্ছা আমি এত কিছু বক বক করে বকে যাচ্ছি, তোমাদেরকে সব জিজ্ঞেস করছি, লোকসভার আর্টিকেল নাম্বারটা কত হয় রে? 80 নাকি? 80, 80 রাজ্যসভার হয়, তোকে পিটিয়ে দেবো। 80 রাজ্যসভার আর্টিকেল নাম্বার, 81 লোকসভার। কি দেওয়া উচিত তোদেরকে? এই কমন আর্টিকেল গুলো মনে রাখতে পারছিস না, এ বি ক্লজ কি করে মনে রাখবি রে? হ্যাঁ, বোঝা গেল না? বোঝা গেল না? বল এবার। চলো এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে সিস্টেম অফ ইলেকশনস ইন লোকসভা, এবং তার সাথে সাথে এই অ্যামেন্ডমেন্টগুলোর কি প্রয়োজনীয়তা হয়েছিল। দেখো খুব ভালো করে বুঝবে, তোমরা জানো কি এই যে আমাদের 543টা এখন সিট রয়েছে প্রেজেন্টে, ঠিক আছে, বা হওয়ার কথা ছিল কত 545টা, বা ম্যাক্সিমাম স্ট্রেংথ হচ্ছে আমাদের 552টা। এগুলো কি মগের মুলুক করে, মানে যে লিখছিল কনস্টিটিউশন, যে সাংবিধানিক সভা বসেছিল, তাদের মনে হয়েছে নাকি যে বসিয়ে দিই? হ্যাঁ, তাদের মনে হয়েছে নাকি এই নাম্বারগুলো দেখতে ভালো, ওজোর বসিয়ে দিই? না, আসলে যেটা হয় সেটা হচ্ছে টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সি হয়। কি বললাম? টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সি, বোঝাচ্ছি, চিন্তা নেই। এই টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সিসের কথা লেখা আছে কোথায়, না আর্টিকেল 100, আর্টিকেলগুলো মনে রাখতেই হবে, 326-এ। মানে আমাদের ভারতবর্ষের কতগুলো সিট হবে বা কতগুলো সিট এখন রয়েছে, সেই সমস্তটা বিচার করা হয় টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সিকে দেখে। এই টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সি কার ওপর বেস করে আছে, না বেসড অন পপুলেশন। কার উপর? পপুলেশনের উপর বেস করে। ধর ধর এটা একটা এটা হচ্ছে গোটা ভারতবর্ষের ম্যাপ, ধরে নিলাম এখানে 4টে কনস্টিটিউয়েন্সি করেছি আমি, টেরিটোরিয়াল 4টে কনস্টিটিউয়েন্সি করেছি, তাহলে আমার 4টে লোক এখানে থাকবে, 1 2 3 4। এবার এই 4 জনের মাথার ওপর আমাকে 100-150 কোটির দায়িত্ব আমি যদি দিয়ে দিই, তাহলে কি তারা পাগল হয়ে যাবে না? যে পাগল হোক বা নাই হোক, তাহলে 150 কোটির দায়িত্ব আমি 4 জনের উপর দিয়ে দিলাম। এবার প্রত্যেক জনার আন্ডারে তাহলে কত কোটি করে লোক পড়বে বল? এত ডিভাইডেড বাই 4 করে দেবো, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? 75, প্রায় কত রে, 35 নাকি? 35 কোটি করে এক একটা লোকের ওপর, মানে তোদের 4 জনের উপর যদি মাথার ওপর মাথা পিছু 35 কোটি করে লোকের দায়িত্ব ফেলে দেবো, তাহলে চাপ হয়ে যাবে না? সেই জন্যই ভারতের আকার আকৃতি আয়তন এ সমস্ত জনগণ, হ্যাঁ, কত কি জনসংখ্যা রয়েছে, হ্যানা ত্যানা, এ সমস্ত বিচার করে বেসড অন পপুলেশন, ঠিক আছে, এবং তার বেসড অন পপুলেশন তো বটেই, তার সাথে এরিয়া বিচার করে, সমস্ত কিছু বিচার করে গোটা ভারতবর্ষকে টোটাল 552টা কনস্টিটিউয়েন্সিতেই ভাঙা হয়েছিল যখন অরিজিনাল কনস্টিটিউশন নেওয়া হয়, ঠিক আছে। তারপরে দেখা গেছে যে ওটা 545-এই কাজ চলে যাবে, আর দরকার নেই, তাই 545-এ চলছিল। এখন আবার 2জন অ্যাংলো ইন্ডিয়ানেরও প্রয়োজন নেই, কারণ ওরা তো নমিনেটেড ছিল না, ওদের আবার কি দরকার, তাহলে ওদেরকে হাঁটিয়ে দিয়েছে। এখন দেখছে 543-এই কাজ চলে যাচ্ছে, অর্থাৎ 543টা মেম্বার আমাদের যারা রয়েছে ইলেক্টেড করে গেছে, তারাই গোটা ভারতবর্ষের লোকজন, তাদের মাথা পিছু যতগুলো লোক দিয়েছি তাদের কাজ চলে যাচ্ছে। এখন ভবিষ্যতে জনসংখ্যা যদি প্রচুর পরিমাণে বেড়ে যায়, তখন এই সিট সংখ্যাটা কিন্তু বেড়ে যাবে। এইটা আমি বোঝাতে চাইছি, এটা কি বোঝাতে পারলাম? তাই এইটা, এই যে আমি কনস্টিটিউয়েন্সির কথা বলছি, এগুলোর সাথে রিলেটেড আছে। এগুলো কিরকম ভাবে রিলেটেড, না রিঅ্যাডজাস্ট করা হয়। রিঅ্যাডজাস্ট কখন করা হয়, না প্রত্যেক সেন্সাস যখন হয়, আফটার ইচ সেন্সাস, আফটার ইচ সেন্সাস। তোমাদের বাড়িতেও আসা হয়তো লোকজন কত আছে গুনতে, আসে না? প্রত্যেকের বাড়িতে একবার করে যায় না, যে কতগুলো আছে,
কতগুলো বাচ্চা ছেলে হয়েছে নতুন, হ্যাঁ, কতগুলো হলো কি না হলো। এই সেন্সাস যেটা করা হয় প্রত্যেক 10 বছর অন্তর অন্তর, কি করা হয়, 10 বছর অন্তর অন্তর আমাদের পপুলেশন হিসাব করা হয়। এই পপুলেশন হিসাব করে দেখা হয়, শুধুমাত্র তো অনেক অনেক কাজই রয়েছে পপুলেশনের, হ্যাঁ, তার মধ্যে একটা মহান কাজ হচ্ছে এই যে আমাদের টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সি রয়েছে, সেটা কি আদেও এখন ঠিক আছে? মাথাপিছু লোকের ওপর চাপ বেশি পড়ে যাচ্ছে না তো? তাদেরকে বাড়াতে হবে না তো? ঠিক আছে, তো এই জিনিসগুলো দেখা হয় প্রত্যেকটা সেন্সাসের পরই দেখা হয়। কি কি দেখা হয় না, দুটো জিনিস দেখা হয়। একটা হচ্ছে কি অ্যালোকেশন অফ সিটস, অ্যালোকেশন অফ সিটস কোথায় না, ইন দ্য হাউস অফ দ্য পিপল। আচ্ছা, লোকসভাকে হাউস অফ দ্য পিপলও বলে, হ্যাঁ, হাউস অফ পিপল, কমন ম্যানের হাউস, ওটাকেই লোকসভা বলা হয় এক কথায়, হাউস অফ দ্য পিপল। আচ্ছা, আর কি দেখে না, ডিভিশন দেখে, ডিভিশন, ডিভিশন অফ ইচ স্টেট ইন্টু টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সি, টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সি। বোঝা গেল কি বোঝা গেল না, যে প্রত্যেকটা ডিভিশন করা হলো, যে এতগুলো এইখানে ধর এতগুলো লোক রয়েছে, ধর 10 লাখ লোক, এখানে টোটাল 10 লাখ লোক আছে। এই 10 লাখ লোককে বললো যে না, আমরা 5টা ভাগে ভেঙে দেবো। প্রথম 5টা ভাগেই ভাঙা ছিল, 1 2 3 4 5 6টা ছিল ধর, এখন হয়ে গেছে এতগুলো ভেঙে দিল, 1 2 3 4 5 6 7 8 9, যে এখন 9 লাখ লোককে আমরা 10 লাখ লোককে এখন 9টা কনস্টিটিউয়েন্সিতে ভেঙে দিলাম। তাহলে এখানে কি হয়ে যাবে, আগে যদি আমার 5টা লোক মেম্বার থাকতো, এখন আমার বলছে 9টা মেম্বার আছে, তাহলে মাথা পিছু লোকের সংখ্যাটা কি হয়ে গেল, কমে গেল। অনেক কটা লোক থাকলে কি হবে, এখানে ভালো কাজকর্ম করা হবে, হ্যাঁ। তো এইভাবে আর কি দেখা হয়, প্রত্যেকটা ভাগ করে করে দেখা হয় যে আদৌ ঠিকঠাক রয়েছে কি না রয়েছে, হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো মেনটেন করে করে দেখা হয়। যেটা হচ্ছে কি মেন কথা কি না, প্রত্যেকটা সেন্সাসের পর করা হয়, যেটা হচ্ছে 10 বছর অন্তর অন্তর করা হয়। এরপরে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি, যে এই যে সেন্সাস করে অ্যালোকেশন অফ সিট এটাকে ঠিকঠাক রাখবে, তারপর ডিভিশন অফ ইচ স্টেট টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সিতে ভাঙবে, এই কাজটা করবে কে, পার্লামেন্ট। কার হাতে পাওয়ার আছে এটা একমাত্র করার, পার্লামেন্টের হাতে। পার্লামেন্ট মানে লোকসভা রাজ্যসভা মিলিয়ে, একমাত্র পার্লামেন্টের হাতেই সেই ক্ষমতা আছে যে 500 এই যে 52টা সিট পড়ছে, এটাকে আমি ভেঙে নিলাম, কোনোদিন আমি ধরে নিলাম যে 600টা সিট করে দিল, এই যে করার ক্ষমতা এটা কার কাছে আছে, এটা হচ্ছে পার্লামেন্টের কাছে আছে। তোমাদের পরীক্ষায় অপশনে পড়বে লোকসভা, রাজ্যসভা, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, পার্লামেন্ট, তোমরা অপশনে মারবে কি, পার্লামেন্ট। একমাত্র করতে পারে কে, পার্লামেন্ট। অ্যালোকেশন অফ সিট কে ঠিক করতে পারে, পার্লামেন্ট। টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সিতে কে ভাঙাভাঙি করতে পারে, পার্লামেন্ট। বাংলা বোঝাতে পারছি তো? এরপরে যে জিনিসটা তোমাদেরকে জানতে হবে, যে ওর সাথে আমি কতগুলো অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দেখিয়েছিলাম, একটা হচ্ছে কি 42তম, যেটা হচ্ছে 1976 সালে হয়। 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976-এ বলা হয়, কি বলা হয়, এটাতে অ্যালোকেশন অফ সিটস ইন লোকসভা অ্যান্ড ডিভিশন অফ ইচ স্টেট, হ্যাঁ, যেটা আর কি মানে এটা আমি বলে দিচ্ছি, বলছে ওই যে 545টা সিট ছিল না, বা 552টাই যদি ধরে নিই, ফিক্সড যে সিটটা করে দেয়া আছে, এই যে ফিক্সড সিট যেটা আমাদের করে দেয়া আছে, বলছে এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে বলা হয় যে দেখো 1971 সালে 76 সালে কি বলা হয় 42তম সংশোধনে, এই যে সিট সংখ্যাটা ফিক্স রয়েছে না, এটা যেন ফিক্সডই থাকে। কতদিন পর্যন্ত থাকবে দাদা, 2000 সাল অবধি। 2000 সাল অবধি যেন 552টা সিটই লোকসভার ম্যাক্সিমাম স্ট্রেংথের মধ্যে থাকে, এবং 545টা সিট, বা বলতে পারো যে 545টা সিট যেটা চলে আসছিল সেটাই যেন থাকে, এর থেকে যেন বাড়াবাড়ি না করে। কে বলেছিল, ম্যাডাম ইন্দিরা গান্ধীর টাইমে 1976 সালে 42তম সংশোধনের মাধ্যমে বলে দেওয়া হয় যে 2000 সাল অবধি এই সিট সংখ্যাটা 552 থেকে বেড়ে যেন 553 না হয়, 554 না হয়, 560 না হয়, অর্থাৎ এটা যেন ফিক্স থাকে। এবং বলে দেওয়া হয় যে এই যে 2000 সাল পর্যন্ত আমি এটা ফিক্সড করে দিয়ে গেলাম,
এটা কিন্তু 1971 সালের যে সেন্সাস রিপোর্ট সেই অনুযায়ী। কোন রিপোর্ট অনুযায়ী? 1971 সালের যে সেন্সাস রিপোর্ট সেই অনুযায়ী 2000 সাল অবধি এই সিট সংখ্যাটা যেন 552 থেকে বেড়ে 553, 54, 55 বা কমে 51, 50, 49 এসব যেন না হয়, এটা যেন ফিক্স থাকে। এই লাইনটা বুঝতে পারলি কিনা আগে বল। যদি বুঝতে পারিস তাহলে আমি এগোবো। এরপরে এই যে ব্যান করে দিয়ে গেল, এই রিঅ্যাডজাস্টমেন্টের যে ব্যাপারটা, এটা ব্যানটা আবার 25 বছর এক্সটেন্ড করে দেওয়া হয়, 25 ইয়ার্স এক্সটেন্ড করে দেওয়া হয়। মানে কি দাদা? 2000 সাল থেকে আরো 25 বছর এক্সটেন্ড করে দেওয়া হয়, 2000 প্লাস 25, অর্থাৎ 2025 সাল অবধি। আলটিমেটলি এটাকে বলা হয় আপ টু 2026, এত বছর। এই যে 25 বছরের এক্সটেনশন করলে, এইটা করা হয় 84th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। বোঝা গেল কি বোঝা গেল না আমি কি বলতে চাইছি? যে ইন্দিরা গান্ধীর টাইমে 1976 সালে যে 42তম সংশোধন হয়েছিল, সেই সময় ওনার ওনার সময় যে পার্লামেন্ট হয়েছে সেটা পাস করেছিল যে 552 সিটটা যেন না বদলায়। কতদিন? 2000 সাল অব্দি। আবার পরবর্তীকালে 84th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অব্দি বলা আছে যে 2026 সাল অব্দিও যেন এই 552 সংখ্যাটা না বদলে যায়, ম্যাক্সিমাম স্ট্রেংথের সংখ্যাটা না বদলে যায়। বোঝা গেল কি বোঝা গেল না? এবং এটা কত সালে করা হয়? এটা হচ্ছে 2001 সালে করা হয়, অর্থাৎ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2001 সালে। কেন না? এটা তো 2000 সাল অব্দিই বলা ছিল, তাহলে এরপরে যদি আবার সেটাকে বাড়াতে হয় তাহলে একটা এক্সট্রা অ্যামেন্ডমেন্ট নিয়ে আসে বাড়াতে হবে, সেই জন্যই এটা নেছে 84তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ঠিক আছে, এই 84তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আরও গভর্নমেন্টকে এম্পাওয়ার করে যে এই যে আমি 2026 সাল অব্দি বাড়িয়ে দিয়ে গেলাম, এটা কিন্তু 1991 সালের সেন্সাস রিপোর্ট অনুযায়ী আমি বাড়ালাম। 1991 সালের সেন্সাস অনুযায়ী আমি বাড়িয়ে দিয়ে গেলাম। এরপরে এই ঘটনাটা যেমন একইভাবে চলছিল, এইখানে আর একটা অ্যামেন্ডমেন্ট করা হয়, 87th অ্যামেন্ডমেন্ট। যেটা কত সালে করা হয় না দাদা? 87th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003 সালে করা হয়। এই সময় কথাটাকে শুধু আর কিছু নয়, বলল যে দেখো 552টা সিট রয়েছে সেটাই থাকবে, কোনো আপত্তি নেই, কিন্তু সেন্সাসের রিপোর্টটা 1991 না করে 2001 সালের সেন্সাস রিপোর্ট অনুযায়ী করে দাও। এইভাবে বাড়াতে বাড়াতে যায়, বুঝতে পেরেছিস তো? মানে কেউ খাটাখুটি করতে চায় না। এবার 2026 সাল অব্দি তো করা আছে, এই যে এটা কি বললাম যে 552টাই থাকবে, শুধু 2001 সালের সেন্সাস রিপোর্ট অনুযায়ী করতে বলেছে। আর এখানে কিন্তু যা বলেছিল 2084th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে সেই কথাটাই বলেছে, শুধু সেন্সাস রিপোর্টটাকে চেঞ্জ করে দিয়েছে, 1991 থেকে 2001 করে দিয়েছে। এবং বলেছে কি 2026 সাল অব্দিও থাকবে, 2026 সালের পরে। এবার তাহলে 2026 সাল এলে তারপরে আমরা দেখতে পাবো যে সেই সংখ্যাটা আদৌ 552 থাকবে নাকি তারপরে বাড়া কমা করবে। তাহলে এই 552 যে গল্পটা, এটা কিন্তু আমরা দেখতে পাবো 2026 সাল অব্দি। ঠিক আছে, এরপরে সেটা বাড়বে না কমবে না কি হবে সেটা 2026 সালে গিয়ে আমরা দেখতে পাবো। আশা করি এই গোটা ব্যাপারটা তোরা বুঝতে পেরেছিস। ঠিক আছে, বোঝা গেল না বোঝা গেল না রে? এবার এই 2001 সালের সেন্সাসে এই 87 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003-এ এইখানে প্রোভাইড ফর দ্য ডিলিমিটেশন অফ কনস্টিটিউয়েন্সিস অন দ্য বেসিস অফ এদের সাথে। দেখো, ডিলিমিটেশন কথাটা তোমাকে একটু বোঝাই, একটুখানি বুঝে নাও। ডিলিমিটেশন এই কথাটা বহুবার দেয় যে এই পাওয়ারটা কার হাতে থাকে না। ডিলিমিটেশন অফ কনস্টিটিউয়েন্সির এই গোটা পাওয়ারটা থাকে পার্লামেন্টের হাতে। কার হাতে থাকে? পার্লামেন্ট। এক কথায় বোঝালাম, যেটা হচ্ছে ডিলিমিটেশন অফ কনস্টিটিউয়েন্সিস, এটা যেটা বোঝালাম সেটা হচ্ছে, তো ধরে নে এক কথায় যেটা, এটা হচ্ছে কি না সিট সংখ্যা বাড়ানো বা কমানো। ঠিক আছে,
এবং এই ক্ষেত্রে এই ডিলিমিটেশনকে বলা হয়, এটাকে বলা হয় বিয়ন্ড জুডিশিয়াল রিভিউ। কি বলে? বিয়ন্ড জুডিশিয়াল রিভিউ। অর্থাৎ বোঝাচ্ছি, বিয়ন্ড জুডিশিয়াল রিভিউ। এবং এই বিয়ন্ড জুডিশিয়াল রিভিউ কথাটা কোথায় বলা হয়? 1980 সালে মিনার্ভা মিল কেসে বলেছিল, মনে থাকবে? মিনার্ভা মিল কেস, এগুলো একটু একটু জানতে হবে, তাহলে রেলের পরীক্ষায় কি যে দেবে বোঝা মুশকিল। মিনার্ভা মিল কেস, এই মিনার্ভা মিল কেসে ডিলিমিটেশনকে কি বলা হয় না, এটা হচ্ছে বিয়ন্ড জুডিশিয়াল রিভিউ। এটার ক্ষমতা একমাত্র পার্লামেন্টের হাতেই আছে। আমি বোঝাই, ধর বলল তোর গাঁয়েতে 10 লাখ লোক আছে, ঠিক আছে, এবার পার্লামেন্ট ঠিক করে দিয়েছে যে তোদের গাঁয়েতে শুধুমাত্র 4টেই কনস্টিটুয়েন্সিতে থাকবে, তাহলে প্রত্যেকটা লোকের পেছনে মাথা পিছু 2.5 লাখ করে লোকের চিন্তা রইল। বুঝতে পেরেছিস আপুর? এইটা কি যদি পরবর্তীকালে ধর এটা ছিল, এবার সংবিধানে পার্লামেন্ট তো বাড়াতেও পারে কমাতেও পারে। পার্লামেন্ট বললে আমার খেদে কাজ নেই, আমি সালা 2টো লোককে কমিয়ে দেবো, দুজনের সাথে ঝগড়া হয়েছে ধর, তাহলে কি হলো? আলটিমেটলি দুজনার হাতে চলে এলো। তাহলে এক একটা লোকের মাথা পিছু এখন কতগুলো করে হয়ে গেল? 5 লাখ করে। এবার এই ব্যাপারটাকে নিয়ে, ঠিক আছে, যদি লোকজন মনে করে যে আমরা দেখো এখন আগে 4টে লোক ছিল, এখন 2টো লোক দিয়েছে, ওই জন্য কাজকর্ম হচ্ছে না, হ্যাঁ, এই জন্য আমরা চলে যাব কোথায়? সুপ্রিম কোর্টে কেস করতে, যে না আমাদের এখানে সিট সংখ্যা বাড়িয়ে দিই। ওসব নকশাবাজি এখানে চলবে না। এইটাকেই বলে ডিলিমিটেশন। বোঝা গেল? এই ক্ষমতাটা একমাত্র আছে পার্লামেন্টের হাতে। ওকে, বোঝা গেল কি বোঝা গেল না? এই ব্যাপারে সুপ্রিম কোর্ট কিছু করতে পারবে না। বেশ, অন্যান্য প্রভিশন আছে সেটা দিয়ে ব্যবস্থা করা হবে, তবে এইটার ব্যাপারে কিছু করতে পারবে না, ডিলিমিটেশন। এবার তোমাদেরকে পড়তে হবে কি কোয়ালিফিকেশন অফ মেম্বার, মানে তোমাদের যদি মনে হয় যে আমরা লোকসভার মেম্বার হবো তাহলে কি কি কোয়ালিফিকেশন। তাহলে মিনিমাম এজ হতে হবে 25 বছর, প্রথম কাজ। 25 ইয়ার্স মিনিমাম এজ। অবভিয়াসলি ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, ভারতের লোক হতে হবে তোমাদেরকে, ঠিক আছে। আর কি, যখন তোমরা মেম্বার হিসাবে নিয়ে চলে আসবে, মেম্বার সিলেক্ট হয়ে আসবে, তখন তোমাদেরকে ওথ দিতে হবে, বা ওথ বা অ্যাফার্মেশন নিতে হবে। যে লোকটা ঠিক করে দেবে তাকে দ্বারা, মানে দেখো এখানে ব্যাপারটা বলি, তোমরা সবাই জানো কি যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আমাদেরকে ওথ দেয়, ঠিক আছে, হ্যাঁ না তা না এসব দেয়। এটা ঠিক করে কে না? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। কে ঠিক করে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ঠিক করে দেয় যে কে ওথ দেওয়া হবে আর কে ওথ দেওয়া হবে না লোকসভার মেম্বারদেরকে। বোঝা গেল কি মানে বোঝাতে চাইলাম? কে ঠিক করে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ওরা যদি ঠিক করে যে প্রেসিডেন্ট দেবেন তাহলে প্রেসিডেন্ট দেবেন, যদি মনে করে স্পিকারকে দিয়ে দেয়া করাবেন তাহলে স্পিকার দেবে, যদি মনে করে ভাইস প্রেসিডেন্টকে দিয়ে দেয়া করাবে তাহলে ভাইস প্রেসিডেন্টকে দেবে। হ্যাঁ, জেনারেলি প্রেসিডেন্টই দেয়া করান, কিন্তু তোমাদেরকে জেনে রাখতে হবে কি যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার হাতে এম্পাওয়ারমেন্ট রয়েছে, যে ওরা বলে দেবে, ঠিক করে দেবে যে কে ইলেকশন মানে ও তার অ্যাফার্মেশন দেয়া হবে। আচ্ছা, এবার তোমাদেরকে বলি এই বিষয়ে দুটো জিনিস খুব মাথার মধ্যে রেখে দেবে। যদি কোনো মেম্বার শিডিউল কাস্টের হয়, শিডিউল কাস্ট হয়, ঠিক আছে, অর শিডিউল ট্রাইবের হয়, অর শিডিউল ট্রাইবের হয়, মানে এসসি এসটির হয়, ঠিক আছে, এসসি হন বা এসটি হন কোনো মেম্বার যদি হন, তাহলে এই এনাদেরকে ওই কি বলবো রিজার্ভ যে সিটগুলো রয়েছে সেটার জন্যই ইলেকশন লড়তে হবে। রিজার্ভ সিট মানে যেগুলো শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের জন্য যে রিজার্ভ সিট রয়েছে সেইখানেই তারা ইলেকশন লড়তে পারবেন, ঠিক আছে। হাউএভার লড়তে পারবেন, ঠিক আছে, কোনো জেনারেল লোক এই রিজার্ভ সিটে কি করতে পারবে না? ইলেকশন লড়তে পারবে না। বোঝা গেল কি বলতে চাইলাম? ঘুরিয়ে যে সিটগুলো নট রিজার্ভ, অর্থাৎ যে সিটে জেনারেলরা ইলেকশন লড়ছে, এক কথায় তোরা বলতে পারছিস, ঠিক আছে, যে সিটগুলো নট রিজার্ভ সেখানেও শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবরা কি করতে পারে? ইলেকশন লড়তে পারে।
মানে শিডিউল কাস্ট আর শিডিউল ট্রাইবরা দু জায়গাতেই ইলেকশন লড়তে পারে, রিজার্ভ সিটেও আর নট রিজার্ভ সিটেও। কিন্তু জেনারেলরা শুধুমাত্র এই নট রিজার্ভ সিটেই ইলেকশন লড়তে পারবে। এটা কোথায় লেখা আছে? না, এটা লেখা আছে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট। ব্যাপারটা বোঝার চেষ্টা কর, যিনি আস্তে আস্তে যান। রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1951, এখান থেকে এই ঘটনাটা নেওয়া হয়েছে। কি বললাম? শিডিউল কাস্ট আর শিডিউল ট্রাইব লোকরা যে রিজার্ভ সিট রয়েছে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের জন্য, সেখানে তো তারা ইলেকশন লড়তে পারি, তার সাথে সাথে সালা জেনারেল যে বা নট রিজার্ভ যে সিটগুলো রয়েছে এখানেও তারা ইলেকশন লড়তে পারে। কিন্তু যে ভদ্রলোক বা যে ভদ্রমহিলা জেনারেল, তিনি শুধুমাত্র নট রিজার্ভ সিটেই ইলেকশন লড়তে পারবেন। বোঝা গেল? এবং এটা 1951 রিজার্ভ অ্যাক্ট, পিপল রিপ্রেজেন্টেশন অ্যাক্টের মধ্যেই রয়েছে। ক্লিয়ার হয়েছে আশা করি। এবার লোকসভার টেনিওর কত বলো? জেনারেলি 5 বছর। কেন, অনেক গল্প আছে বাবা। জেনারেলি 5 বছর। এই 5 বছরটা কবে থেকে? না, ফার্স্ট সিটিং অফ লোকসভা থেকে। কবে থেকে? ফার্স্ট সিটিং অফ লোকসভা, যেদিন লোকসভার প্রথম বৈঠক বসবে সেদিন থেকে 5 বছর ফার্স্ট সিটিং অফ লোকসভা। ঠিক আছে, এটাকে এই 5 বছরটাকে কি করে দেয়া যায়? এক্সটেন্ড করা যেতে পারে, বাড়ানো যেতে পারে। কিভাবে বাড়ানো যাবে দাদা? আর্টিকেল 352, ন্যাশনাল এমার্জেন্সির সময়। ন্যাশনাল এমার্জেন্সির সময়, এটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি। ন্যাশনাল এমার্জেন্সি, এই ন্যাশনাল এমার্জেন্সির সময় এই 5 বছরের টেনিওরটাকে 1 বছর 1 বছর করে বাড়ানো যেতে পারে, 1 ইয়ার অ্যান্ড সো অন। এবার এইটার জন্য কি করতে হবে? না, প্রত্যেক 6 মাস, আফটার 6 মান্থস, প্রত্যেক 6 মাস অন্তর অন্তর কি করতে হবে? এটাকে রি ইলেকশন করা, এই সরি 1 বছর এবং সো অন, 1 বছরের পর পর বাড়ানো যেতে পারে। ঠিক আছে, যেই 1 বছর বা তারপরে যেটা আবার ধর 1 বছরের পরে আর 1 বছর বাড়িয়েছে 2 বছর। ধর আমি ধরে নিলাম যে 2024 সালে একটা লোকসভা শেষ হওয়ার কথা ছিল, কিন্তু 2024 সালেই ন্যাশনাল এমার্জেন্সি লেগে গেল, দিয়ে এটাকে এক্সটেন্ড করে 2027 সাল পর্যন্ত চলে গেছে। ধর এখন 3 বছর করে দেওয়া হয়েছে। 1 বছর অন্তর অন্তর তোমাকে বিল পাস করাতে হয় বা বৈঠক হয় একটা করে। ঠিক আছে, ওটা পরে পড়াবো, আগে এটা বোঝো যে 2027 সাল অবধি চলে গেছে। 2027 সালে ন্যাশনাল এমার্জেন্সি ধর মানে কি হয়ে গেল, হেঁটে গেল, চলে গেল। 6 মাসের মধ্যে তোমাকে কি করতে হবে? রি ইলেকশন করাতে হবে। 6 মাসের মধ্যে রি ইলেকশন করে যে দল আসবে তখন সে চেয়ারে বসবে। বোঝাতে পারলাম না? বোঝাতে পারলাম না? আরেকবার বলি নয়, ব্যাপারটা হচ্ছে এরকম যে বলছে লোকসভার টেনিওর হচ্ছে ধর 5 বছর, জেনারেলি। কি বললাম? জেনারেলি 5 বছর। ওকে, এবার এটাকে এক্সটেন্ড করা যেতে পারে। এক্সটেন্ড করা যেতে পারে কখন, কোন ক্ষেত্রে? না দাদা, কোনো জায়গায় যখন দেশের ন্যাশনাল এমার্জেন্সি চলবে তখন এটাকে 1 বছরের জন্য এক্সটেন্ড করা গেল, ম্যাক্সিমাম 1 বছরের জন্য। ধর একবারে, মানে যদি বলা হয় একবারে ম্যাক্সিমাম কত দিনের জন্য এক্সটেন্ড করা যেতে পারে, সেটা হচ্ছে 1 ইয়ার। এই 1 ইয়ারের পর একটা রেজলিউশন পাস করতে হয়। কি পাস করতে হয়? রেজলিউশন। এই রেজলিউশন যদি পাস হয়ে যায় তাহলে আবার 1 বছর বেড়ে গেল। ধর এইভাবে আমি একটা হিসেব করাচ্ছি যে 2024 সালে ধর আমাদের দেশে এই ডিসেম্বর মাসেই ধর লোকসভা শেষ হওয়ার কথা ছিল, এখানে একটা ন্যাশনাল এমার্জেন্সি লেগে গেল কোনো কারণে, লড়াই হতে শুরু করে দিল পাকিস্তানের সাথে পিওকে কে নিয়ে, দেশে ন্যাশনাল এমার্জেন্সি লেগে গেল। তাহলে এটাকে দিয়ে রেজলিউশন পাস করে কি করলো, 2025 সাল অবধি করে দিল। তারপরে আবার ধর লড়াই থামলো না, দিয়ে 2026 সাল অবধি করে দিল। এবার 2026 সালে পিওকে আমাদের আন্ডারে চলে এলো। ঠিক আছে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর যেটা রয়েছে সেটা আমাদের আন্ডারে চলে গেল। তাহলে ন্যাশনাল এমার্জেন্সি কি হয়ে গেল? রিভোক হয়ে গেল, অর্থাৎ উঠে গেল। এই ন্যাশনাল এমার্জেন্সি ধর 2026 সালের মার্চ মাসে উঠলো। মার্চ মাস থেকে 6 মাস হিসেব কর, এপ্রিল, মার্চ, এপ্রিল, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর,
এই 6 মাসের মধ্যে তোমাকে কি করতে হবে, সেপ্টেম্বর মাসের মধ্যে তোমাকে কি করতে হবে, ইলেকশন করাতে হবে। বোঝাতে পারলাম না বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? 6 মাসের মধ্যে। বোঝাতে পারলাম না বোঝাতে পারলাম না? ঠিক আছে, এইটা হচ্ছে এটা হচ্ছে টেনিওরের মধ্যে। আবার এই টেনিওরকে যেমন এক্সটেন্ড করা যায়, আমি তোমাকে কি বলেছি, যেটা হচ্ছে ডিসলভেল। তাহলে তাহলে একে 5 বছরের আগে কি করে দেয়া যায়, ডিসলভও করে দেয়া যায়। ডিসলভ কিভাবে করা যায় দাদা? অনেক ব্যাপার আছে। হ্যাঁ, ডিসলভ করে দেয়া যায় যদি লোকসভাতে যে রুলিং পার্টি রয়েছে সে তার হ্যাঁ মেজরিটি হারিয়ে ফেলে। মেজরিটি যদি হারিয়ে ফেলে, অর্থাৎ এটাকে বলা হয়, যেটাকে বলা হয় নো কনফিডেন্স মোশন। নো কনফিডেন্স মোশন। ধর এরকম হলো, আমাদের এখন লোকসভার নেতাকে, যিনি প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার হন তিনিই হন, ঠিক আছে, প্রাইম মিনিস্টার। তাহলে নরেন্দ্র মোদী হচ্ছেন আমাদের এখানকার নেতা, মানে লোকসভার নেতা, ঠিক আছে, নরেন্দ্র মোদী। কোন সময় ধর ধর এরকম আছে যে 300টা সিট হচ্ছে বিজেপির রয়েছে, আমি একদম নাম করেই বোঝাচ্ছি, আর দুটো পার্টিই নিচ্ছে আমি এখানে যাতে বুঝতে সুবিধা হয়। আর কংগ্রেসের রয়েছে কতগুলো, 143, 243, ঠিক আছে, 543টা পূরণ হয়ে গেল, ঠিক আছে। এবার আমি ধরে নিলাম দুটো পার্টি রয়েছে, আর কিছু ধরছি না। এবার কোনোদিন হয়তো রাহুল গান্ধী রয়েছেন, অপোজিশনের লিডার, ঠিক আছে, নীতিন গডকরি, এই সরি, মল্লিকার্জুন খড়গে আছেন, হ্যাঁ, কংগ্রেসের। তো ইনি তো কংগ্রেসের লোক। কোনোদিন হয়তো এরকম মনে হলো, ঠিক আছে, যে বিজেপির না মনে হচ্ছে আজকে যদি লোকসভাতে সবাইকে প্রেজেন্ট থাকতে হবে এবং নো কনফিডেন্স মোশন পাস করালে 300টা সিট তো তাকে থাকতেই হবে বিজেপির মোটামুটি, তাই না? তবে তো সে সরকার গঠন করতে পারবে। 300টা সিট তো তাকে থাকতে হবে, মানে আপাতত 270টার উপরে সিট পেলে হয়ে যায়, আমি সেটা বোঝাচ্ছি না। আমি বলছি তাকে মেজরিটি তো প্রুভ করতে হবে রে ভাই, মানে 271টা সিটের ওপরে তো তাকে পেতে হবে। কোনোদিন হয়তো এরকম হলো রাহুল গান্ধী বলে আজকে আমি নো কনফিডেন্স মোশন পাস করতে চাইছি, এরকম মগের মুলুক নয়, তবুও আমি বোঝানোর জন্য বলছি আর কি। মগের মুলুকের মতো তো করলে হবে না, অনেক কারণ, অনেক পেছনে অনেক লজিক লাগে নো কনফিডেন্স মোশন পাস করানোর জন্য। সেটাই আমি যাচ্ছি না, আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি যে রাহুল গান্ধী বললো আজকে আমি নো কনফিডেন্স মোশন লোকসভাতে করতে চাইছি। দেখা গেল যে বিজেপি 240টা সিট পেল সেদিনকে। তাহলে কি হবে দাদা, সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে, বিজেপির সরকার পড়ে যাবে। বোঝা গেল আমি কি বলতে চাইলাম? তো এই ব্যাপারটাকে বলা হয় কি, এইটা কি বলা হয়, নো কনফিডেন্স মোশন বা মেজরিটি হারিয়ে ফেলা অন দ্য ফ্লোর অফ লোকসভা। আর লোকসভাতে যদি মেজরিটি সে হারিয়ে ফেলে কোনো দল, মানে যে দল রয়েছে, ধর এখন বিজেপি রয়েছে, বিজেপি যদি তার লোকসভাতেই কি হয়ে যায়, মেজরিটি হারিয়ে ফেলে, তাহলে সঙ্গে সঙ্গে তার সরকার পড়ে যাবে, সঙ্গে সঙ্গে তার সরকার পড়ে যাবে। তাতে সে সরকার গঠন করার মানে 15 দিন পরে হোক, 20 দিন পরে হোক, 40 দিন পরে হোক, 1 বছর পরে হোক, 2 বছর পরে হোক, ডাজন্ট ম্যাটার। যেদিনই নো কনফিডেন্স মোশন পাস হয়ে যাবে সেদিনই সরকারকে রিজাইন করতে হবে। এটা তোরা গিয়ে আরো ভালো করে বুঝতে পারবি যখন আমি বাজেট পড়াবো, বুঝতে পেরেছিস তো? তখন আমি ডিটেলসে এই জিনিসটা আমি পড়াবো, বাজেট কিভাবে আসে কি না হয়, তখন আমি এই নো কনফিডেন্সের মোশনের ব্যাপারটা আরো ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব। আপাতত তোমরা জেনে রাখো যে এটাকে ডিসলভও করা যায়, এটাকে এক্সটেন্ডও করা যায়, ঠিক আছে। ডিসলভ তো বলে দিলাম নো কনফিডেন্স মোশনের মাধ্যমে যে কোনো সময় করা যেতে পারে। আর এক্সটেনশনের ব্যাপারটা হচ্ছে কি ম্যাক্সিমাম 1 ইয়ার করা যায়। 1 ইয়ারের পর তোমাকে কি করতে হবে, রেজলিউশন আনতে হবে। এই 1 ইয়ারের মধ্যেও আবার ভাগ আছে জানিস তো, 6 মাস অন্তর অন্তর রেজলিউশন পাস করায়, 6 মান্থস এরকম করে ধীরে 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 করা হয়, ঠিক আছে। 1 ইয়ার করে এক্সটেন্ড করে দিল, 6 মাস অন্তর একটা রেজলিউশন পাস করলো, আবার 6 মাস পর একটা রেজলিউশন পাস করলো, এরকম করে করে করা হয়, ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তাহলে এটা হচ্ছে টেনিওর সম্পর্কে তোমরা আশা করি বুঝে গেছো। এরপরে এগুই, এরপরে হচ্ছে লোকসভার যারা অফিসিয়াল রয়েছে তাদেরকে কি বলা হয়। দেখো, মেন যে অফিসিয়ালের কথা আমাদেরকে জানতে হবে সে হচ্ছে কে, স্পিকার অফ দ্য হাউস। স্পিকার অফ দ্য হাউস বলা হয়, বা লোকসভাও বলতে পারি স্পিকার অফ দ্য হাউস। এখন কে রয়েছেন প্রেজেন্টে, ওম বিড়লা। ওম বিড়লা এখন আমাদের স্পিকার অফ দ্য হাউস। স্যার ওম বিড়লা বলা উচিত, প্রচুর পাওয়ার ভাই, স্পিকারের হিউজ ক্ষমতা, ঠিক আছে, প্রিজাইডিং অফিসার অব লোকসভা, ঠিক আছে।
স্পিকারকে কিভাবে নিয়োগ করা হয় বা কি করে আসেন? স্পিকার হচ্ছে অ্যামংস দ্য মেম্বার অফ লোকসভা। কি বললাম? অ্যামংস দ্য মেম্বার অফ লোকসভা মানে কি, যে 530টা এবং যে লোকজন আসছে 13 জন, এখন বর্তমানে 543 জন, ঠিক আছে, স্টেট এবং ইউটি থেকে আসে, স্টেট প্লাস ইউটি থেকে আসে, এনাদের মধ্যে থেকেই একজনকে হতে হবে, ঠিক আছে, এনাদের মধ্যে থেকেই একজনকে হতে হবে, তবে সে স্পিকার হতে পারবে। ওই জন্যই যখন আমরা 108 পড়েছিলাম জয়েন্ট সিটিং, এই জয়েন্ট সিটিংকে চেয়ার করে কে? স্পিকার অফ দ্য হাউস। কেন না জয়েন্ট সিটিং এ স্পিকার অফ দ্য হাউস কেন চেয়ার করে না? তখন হচ্ছে ইনি হচ্ছেন যেহেতু মেম্বার অফ লোকসভা, একজন মেম্বার, সেজন্য। কেন বুঝিয়েছিলাম যে ভাইস প্রেসিডেন্ট করে না বা চেয়ারপারসন করে না রাজ্যসভার, কারণ উনি মেম্বার নন, আর স্পিকার হচ্ছে কি মেম্বার, এই যে অ্যামংস দ্য মেম্বার অফ লোকসভা। বোঝা গেল? তাহলে ইনি হচ্ছেন স্পিকার, হচ্ছেন কি প্রিজাইডিং অফিসার, যিনি হচ্ছেন কি ওখানকারই একজন লোকেদের মধ্যে, ওই লোকসভার যারা মেম্বার রয়েছে তাদেরই মধ্যে একজন, তাদেরকে নির্বাচিত করা হয়। ডেপুটি স্পিকারও তাই, স্পিকার অফ দ্য হাউস যেমন আছেন সেরকম আরেকজন মেম্বার আছেন, একটা ডেপুটি স্পিকারও থাকবে। সেই ডেপুটি স্পিকারও কাকে কাকে নিয়োগ করা হবে? ডেপুটি স্পিকার, হ্যাঁ, ডেপুটি স্পিকারের কাজ কি না, যখন স্পিকার থাকবে না তখন হাউসের বিজনেস কন্ডাক্ট করে। বিজনেস কন্ডাক্ট করা মানে, বিজনেস করা মানে ব্যবসা করা নয়, বিজনেস কন্ডাক্ট করা মানে হচ্ছে হাউসটা চালানো, ঠিক আছে? হাউসটা চালানো। ইনিও কিন্তু কি এই অ্যামংস দ্য মেম্বার অফ লোকসভা। আচ্ছা, এছাড়া আর কি থাকে? প্যানেল থাকে বাবা। কি থাকে? প্যানেল থাকে অফ ভাইস চেয়ারপারসনের। এই প্যানেল অফ ভাইস চেয়ারপারসন যেটা রয়েছে সেটা হচ্ছে টোটাল 10 জনের থাকে, 10 মেম্বার্স, এবং এরা থাকে কি নমিনেটেড, এদেরকে আর ইলেক্টেড করা হয় না, এরা হচ্ছে নমিনেটেড। এবং এই নমিনেটেডটা কে করে? বাই স্পিকার। স্পিকার নমিনেট করে। বোঝা গেল? 10 জন ভাইস চেয়ারপারসনের প্যানেল হচ্ছে, প্যানেল থাকে 10টা মেম্বারের, হ্যাঁ, এবং এদেরকে নমিনেট করেন কে? স্পিকার অফ দ্য হাউস। মনে থাকবে কি মনে থাকবে না বাপ? আর কি কাজ স্পিকার অফ দ্য হাউসের? না দাদা, আগে তুমি পড়িয়েছিলে পার্লামেন্টারি কমিটি বলে একটা কথা, পার্লিয়ামেন্টারি কমিটি। এখন পার্লামেন্টারি কমিটির সংখ্যা যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয় কতগুলো প্রেজেন্টে, তোমরা বলবে 24টা। 24 পার্লামেন্টারি কমিটি রয়েছে, হ্যাঁ, আমাদের ভারতবর্ষে, বা আমাদের ভারতবর্ষ বলার থেকে ভালো পার্লামেন্টে 24টা রয়েছে। তো এই পার্লামেন্টারি কমিটিতে লোকজন যাবে, লোকসভা থেকেও যাবে আর রাজ্যসভা থেকেও যাবে। তো লোকসভার লোকগুলোকে পাঠাবে কে? স্পিকার। যেমন রাজ্যসভার লোককে পাঠিয়েছিল কে? চেয়ারম্যান, হ্যাঁ কি না? চেয়ারম্যান পাঠিয়েছিল, চেয়ারম্যান অফ রাজ্যসভা, অর্থাৎ যিনি ভাইস প্রেসিডেন্ট, তিনি যেমন পাঠিয়েছিলেন সেরকম লোকসভার মেম্বারকে পাঠাবেন কে? স্পিকার। একইভাবে, ঠিক আছে। এরপরে পার্লামেন্টারি কমিটি তো বুঝলাম দাদা 24। আচ্ছা, তোমাদেরকে এখানে একটা জিনিস বলে রাখি, পার্লামেন্টারি কমিটি, তার মধ্যে 24টার মধ্যে 3টে পার্লামেন্টারি কমিটি আছে এরকম যার চেয়ারপারসন নিজে স্পিকার। কি বললাম? 3টে পার্লামেন্টারি কমিটি আছে যার চেয়ারপারসন নিজে স্পিকার। বোঝাতে পারলাম না? বোঝাতে পারলাম না? উনি তো পার্লামেন্টারি কমিটির লোকজনকে মানে পাঠানি, সেটা নিয়ে কোনো কথা নেই, কিন্তু উনি নিজে থেকেও আবার 3টে পার্লামেন্টারি কমিটির চেয়ারপারসন, যেটা পরীক্ষায় আসে, অপশনে দিয়ে দেবে কোনটা নয়। একটা হচ্ছে কি বিজনেস অ্যাডভাইজারি কমিটি, বিজনেস অ্যাডভাইজারি কমিটি। 2 নম্বর হচ্ছে রুলস কমিটি, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে জেনারেল পারপাস কমিটি, জেনারেল পারপাস কমিটি। তো এই যে 3টে কমিটি রয়েছে না, এই 3টে কমিটির চেয়ারপারসন নিজে, পার্লামেন্টারি কমিটি, এটা 3টে পার্লামেন্টারি কমিটির চেয়ারপারসন নিজে কে হন? স্পিকার। স্ক্রিনশট মেরে নিবি, স্পিকার অফ দ্য হাউস হন, ঠিক আছে। একদম যেন মানে এগুলো না ভোলা যাবে না, বুঝলি তো, এগুলো থেকে প্রচুর প্রশ্ন আসে। বেশ, আচ্ছা দাদা, আমরা জানি যে লোকসভাতে রাজ্যসভাতে না ভোটিং হয়,
কি হয়? ভোটিং হয়। এই ভোটিং এর সময় কি স্পিকার ভোট দিতে পারে? তোদের মাথায় কোশ্চেন আছে? যখন ভোটিংটা ড্র হবে, বাহ ভেরি গুড, যখন হচ্ছে ড্র হয়ে যাবে, মানে দুপক্ষ থেকেই ধর 100-100 করে ভোট এসছে, ঠিক আছে, তখন স্পিকার কি করে? ভোট দেয়। এনার ভোটকে এক কথায় বলা হয়, যে ভোটটার কথা সেটাকে বলা হয় কি? কাস্টিং ভোট। কি বলে? কাস্টিং ভোট। আর বাকি যারা মেম্বাররা ভোট দেয় সেই ভোটটাকে বলা হয় অ্যাট অ্যান ইনস্ট্যান্স ভোট, বা বলতে পারিস ফার্স্ট ইনস্ট্যান্স ভোট। ফার্স্ট ইনস্ট্যান্স ভোট বাকি যারা মেম্বার রয়েছে তারা দেয়। আর স্পিকার যে ভোটটা দেয় সেটাকে বলা হয় কি? কাস্টিং ভোট। নট অনলি স্পিকার, ভাইস প্রেসিডেন্ট বা চেয়ারপারসন অফ রাজ্যসভা যখন মানে ভোট দেবেন, ঠিক আছে, অনেক ক্ষেত্রেও তাই, যখন ড্র হয়ে যায় তখন রাজ্যসভাতে কে দেয়? রাজ্যসভাতে ভাইস প্রেসিডেন্টকে ভোট দিতে হবে বা চেয়ারপারসনকে ভোট দিতে হবে, তখন ওনার ভোটকেও বলা হয় কি? কাস্টিং ভোট। ঠিক আছে, দুটো ক্ষেত্রে একই। মনে থাকবে কি মনে থাকবে না? এবার দাদা এই সমস্ত কিছু বোঝা গেল, এবার দাদা ভোট দিচ্ছে, এত কাজকর্ম করছে, স্যালারি দেবে না? স্যালারি বা অ্যালাউন্সেস কিছু পাবে না? অবশ্যই পাবে। স্যালারি তো নয়, স্যালারির সাথে বলো অ্যালাউন্সেস, নাহলে নেতা হয়েছে কেন, তাই না? টাকার জন্য তো নেতা হয়েছে। স্যালারি, অ্যালাউন্সেস সমস্ত কিছু যেটা আসবে সব আসবে সিএফআই থেকে, কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। কি বললাম? কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। তোদের ট্যাক্সের পয়সা যেখানে জমা হয়, তোর আমার ট্যাক্সের পয়সা যেখানে জমা হয়, সেটাকে বলা হয় কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। এইখান থেকেই সবার খরচাপাতি চালানো হয়। এবং মনে রাখবে, এই যে স্যালারি অ্যান্ড অ্যালাউন্সেস মেম্বার অফ দ্য হাউসকে দেয়া হয় বা মেম্বার্স অফ দ্য হাউসকে দেয়া হয়, সেই কথাটাকে বলা হয় চার্জ এক্সপেন্ডিচার। কি বলা হয়? চার্জ এক্সপেন্ডিচার। চার্জ এক্সপেন্ডিচার। তখন তোমরা বলতে পারবে না অত টাকা মাইনে দিচ্ছে না, ওটাকে বলা হয় চার্জ এক্সপেন্ডিচার। এটা বাজেটে, প্রত্যেকবার বাজেটে জানিস তো এগুলো চার্জ এক্সপেন্ডিচার হিসেব করা হয়, প্রত্যেকবার বাজেটে সব থাকে, বাজেট যখন পড়বি তখন সব বুঝতে পারবি। ঠিক আছে, তো স্পিকার, চেয়ারম্যান, ওদেরকে যে টাকা পয়সাগুলো দেওয়া হয়, বা মেম্বার অফ রাজ্যসভা, লোকসভা, তাদেরকে যে টাকা পয়সাগুলো দেওয়া হচ্ছে, এগুলো সব হচ্ছে সিএফআই বা কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে আসছে। এবং এই যে খরচাপাতিটা হচ্ছে স্যালারি অ্যান্ড অ্যালাউন্সের জন্য, এটাকে বলা হয় চার্জ এক্সপেন্ডিচার। মানে বড় বড় লোকের বড় বড় ভাঁজ। বুঝতে পেরেছিস তো ভাই? আর কিছু নয়, নামগুলো একটু জানতে হবে, আর কিছু নয়। আর এই নামগুলো থেকেই প্রশ্ন আসে। এবার দাদা এ কি সারা জীবন থেকে যাবে? যতদিন, দেখো, স্পিকার অফ দ্য হাউস যতদিন পর্যন্ত লোকসভা থাকবে ততদিন পর্যন্ত থাকতে পারে। মানে লোকসভার টেনিওর যতদূর, স্পিকার, লোকসভার টেনিওর যতক্ষণ, স্পিকারের টেনিওরও ততক্ষণ। ঠিক আছে, এবার মাঝখানে যদি মনে করে যে লোকসভা স্পিকারকে হাঁটাবো, মাঝখানে যদি মনে করে যে লোকসভা স্পিকারকে হাঁটাবো, বা হাঁটতে পারে, কি কি ক্ষেত্রে হতে পারে? যদি মরে যায় তাহলে আলাদা ব্যাপার। স্পিকার যদি মরে যায়, তাই না, তাহলে একটা চলে গেল। যদি তিনি মনে করেন যে আমি আর মেম্বার হব না, সিজ টু বি এ মেম্বার অফ লোকসভা, বললো আমি লোকসভার সদস্য পদ থেকে রিজিগনেশন দিলাম বা আর হব না, তাহলেও তাকে স্পিকারের পদ ছাড়তে হবে। কেন না? স্পিকার হচ্ছে লোকসভারই একজন মেম্বার। আফুর ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, এবার উনি যদি মনে করেন যে আমি রিজাইন করব, করতেই পারেন, ব্যক্তিগত ব্যাপার। রিজাইন করব, তিনি তার রিজিগনেশন কাকে দেবেন? ডেপুটি। কাকে দেয়? ডেপুটি স্পিকার। এটা হচ্ছে মেন প্রশ্ন। উনি ওনার রেজিগনেশন কাকে দেন? ডেপুটি স্পিকারকে। প্রেসিডেন্ট তার রেজিগনেশন কাকে দেন? ভাইস প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্ট তার রেজিগনেশন কাকে দেন? প্রেসিডেন্টকে। মনে থাকবে, এই জিনিসগুলো মনে রাখতে হয়। ঠিক আছে, তাহলে সেই একই রকম ভাবে স্পিকার তার রিজাইন দেবেন, রিজাইন করে দিল নিজের পোস্ট থেকে, সেই রিজাইন রেজিগনেশন লেটারটা কাকে দেবে? ডেপুটি স্পিকারকে দেবে। ঠিক আছে, আবার তোর আর আমার মতো খচ্চর ছেলে ওখানেও আছে, ধর খচ্চর লোকও আছে, ওদেরকে মনে হলো লোকসভা স্পিকার আমাদের একদম পছন্দ হচ্ছে না, তাকে হাঁটিয়ে দেবো, রিমুভ করব।
বা ইমপিচ করব, কি বলা হয়, ইমপিচ। অত সোজা নয়, এত ক্ষমতাবান লোক এরা, ঠিক আছে, এত সোজা নয়, মনে হতে পারে কিন্তু সরানোটা সোজা নয়। দেখো, যদি মনে হয় যে ইমপিচ করব, তাহলে কি করতে হবে, মনে রাখো 14 দিন আগে থেকে তাদেরকে নোটিশ দিতে হবে। 14 days কি করতে হয়, বিফোর অ্যাডভান্স নোটিশ দিতে হয়। এই কোশ্চেনটা বহুবার আসে, এটা যেন ভুলবে না। যে লোকসভার মেম্বারকে, লোকসভার স্পিকারকে যদি তার চেয়ার থেকে সরাতে হয় বা ইমপিচমেন্ট করতে হয় বা রিমুভ করতে হয়, বা বলতে পারো ভাইস প্রেসিডেন্টকেও তার রাজ্যসভার মানে চেয়ারপারসনের পদ থেকে যদি রিমুভ করতে হয় বা সরাতে হয়, তাহলে 14 দিন আগে থেকে তাদেরকে কি করতে হয়, অ্যাডভান্স নোটিশ দিতে হয়। এত সোজা। এবং তার আগে, এই 14 দিন আগে থেকে, মানে কিরকম, এই 14 দিন অ্যাডভান্স নোটিশটা কার আগে দেয়, না রেজলিউশন যেটা পাস হবে, অত সোজা নয় যে বলে দিল আর চলে গেল। রেজলিউশন মানে, রেজলিউশন কথাটার মানে হচ্ছে এই কথাটা, যে যেটা হচ্ছে ভোটিং হয়, ডিসকাস, ডিসকাস, ডিবেট, ভোটিং, এই তিনটেকে মিলিয়ে বলা হয় রেজলিউশন। এই তিনটেকে মিলিয়ে বলা হয় কি, রেজলিউশন। ডিসকাস হয়, ডিবেট হয়, তারপরে ভোটিং হয়, এই তিনটেকে মিলিয়ে বলা হয় রেজলিউশন। মনে রাখবে, হ্যাঁ। তাহলে রেজলিউশন পাস করার 14 দিন আগে থেকে তোমায় নোটিশ দিতে হবে, তবে তুমি, তারপরে তো ওইসব হতে পারে। এবার দাদা, এই 14 দিনের মধ্যে, এই 14 দিনের মধ্যে কি হয় না, স্পিকার অফ দ্য হাউস যিনি থাকেন, ঠিক আছে, স্পিকার অফ দ্য হাউস যিনি থাকেন, তিনি কিন্তু আর স্পিকার অফ দ্য হাউস হিসেবে থাকেন না, তিনি নর্মাল মেম্বার হিসেবে থাকেন। কি হিসেবে থাকেন, নর্মাল মেম্বার অফ লোকসভা হিসেবে থাকেন। তিনি আর স্পিকারের চেয়ারে বসবেন না এই 14 দিনের জন্য, মানে যতদিন আর কি ওনার ইয়ে রয়েছে, ঠিক আছে, নর্মাল মেম্বার অফ লোকসভা হিসেবে কাজবেন। আচ্ছা, এই মুহূর্তে যদি পার্লামেন্টে ভোটিং হয়, তখন কিন্তু ওনার ভোটটা আর কাস্টিং ভোট হিসাবে গণ্য হবে না। উনি কি করবেন, ফার্স্ট ইনস্ট্যান্সে ভোট দিতে পারবেন। কি করতে পারবেন, বাকি যারা মেম্বাররা যেমন করে ভোট দেয় সেরকম করেই উনিও ভোটটা দিতে পারবেন। এবং স্বাভাবিকভাবে যে স্পিকারের যে সমস্ত ডিউটিগুলো রয়েছে ওইগুলো থেকেও উনি বঞ্চিত, মানে ওইগুলো উনি করতে পারবেন না। মানে প্রধান মোট কথা এটাই, ওই 14 দিন আগে থেকে, নোটিশের পর থেকে আর কি, রেজলিউশন পাস হওয়ার আগে পর্যন্ত উনি কি করবেন, উনি নর্মাল একজন লোকসভার মেম্বার হিসাবে কাজ করবেন। বোঝা গেল কি বোঝা গেল না? না না, নোটিশ পাঠানো হয়ে গেল, তারপর থেকে উনি কি হয়ে যাবেন। আর নোটিশ পাঠানোর আগে অত সোজা নয়, 14 দিন আগে থেকে যে নোটিশটা দিবি না, মিনিমাম 50টা মেম্বারের সাপোর্ট চাই, মিনিমাম 50 মেম্বারের সাপোর্ট চাই, পড়াবো এগুলো। মিনিমাম 50টা মেম্বারের সাপোর্ট না হলে তুমি তুমি নোটিশ তো ঘোড়ার ডিম কিছুই দিতে পারবে না, বুঝতে পেরেছো? লোকসভার ফ্লোরে 50টা মেম্বারকে আগে বলতে হবে বা লিখিত দিতে হবে যে হ্যাঁ, 50টা মেম্বার আগে রাজি হবে যে হ্যাঁ চলো আগে নোটিশটা তো পাঠাই, তারপরে তুমি নোটিশ দিতে পারবে, অত সোজা নয়, বুঝতে পেরেছো? আর একটা স্পিকারের কথা বলে রাখি, যে স্পিকার হচ্ছেন কি না, যদি ফ্লোরে ধর কোনো কোরাম মেনটেন হচ্ছে না, কোরাম, কোরাম মানে 1/10, 1/10 অফ 543, মানে হচ্ছে কত, 53.4, একটা লোককে 3 ভাগে কাটেছিস নাকি, 55 জন মিনিমাম থাকতে হবে, মনে রাখবি। 55 জন মিনিমাম না থাকলে সেই মিটিংটাকে আর কি বয়কট করে দেয়। কোরাম মেনটেন না হলে উনি কি করেন, যেমন করে রাজ্যসভায় পড়েছিলাম যে বয়কট হয়, সেরকম করে ইনি এখানেও বয়কট করতে পারেন, ঠিক আছে। আর কি সব থেকে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কি, মানি বিল, মানি বিল, আর জয়েন্ট সিটিং, এই দুটো হচ্ছে মানে বিশাল পাওয়ার ওনার, ঠিক আছে। জয়েন্ট সিটিং 108 আর মানি বিল হচ্ছে 110। এই মানি বিল বলছে, মনে রাখবি, স্পিকার যেটাই সই করে দেয় সেটাই মানি বিল, জানিস তো। মানি বিলকে কে সার্টিফাই করে, সার্টিফাইড বাই স্পিকার। কারুর বাবার ক্ষমতা নেই এখানে সই করে মানি বিলে, কে ছাড়া, স্পিকার ছাড়া, প্রেসিডেন্টেরও ক্ষমতা নেই, বুঝতে পেরেছ? ঠিক আছে, মানি বিল এইটুকুই আপাতত পড়লাম আমি, আর বোঝাচ্ছি না, হুম। এবং আর যেটা বলতে গেলাম সেটা দেখেছিস, উফ। আর হ্যাঁ, স্পিকারকে মনে হলো যে
স্পিকার হয়তো কিছু করেছেন বা স্পিকার হয়তো এমন কিছু বলেছেন যে অপোজিশনের মনে হয়েছে একটু খারাপ করেছে করেছে, উঠে গালাগালি দিয়ে দিতে শুরু করলো। ঠিক আছে, স্পিকার অফ দ্য হাউসকে কি করে দিল, গালাগালি দিতে শুরু করলো। ওইসব করতে পারবে না। মানে কি, মানে স্পিকার অফ দ্য হাউসকে অন দ্য ফ্লোরে তুমি ক্রিটিসাইজ করতে পারো না। ঠিক আছে, ক্রিটিসিজম করা যায় না। হ্যাঁ, এগুলো জেনারেল জিনিস, ক্রিটিসিজম করা যাবে না। অথচ উনি কিন্তু লোকসভারই একজন মেম্বার, আর স্বাভাবিকভাবে তোরা বুঝতে পারছিস নিশ্চয়ই যে লোকসভার মেম্বার যদি হন তাহলে যে রুলিং পার্টি রয়েছে তারাই ওকে জেতাবে, তাই না? রুলিং পার্টিরই একজন মেম্বার হবেন, এটাও স্বাভাবিক ব্যাপার। কিন্তু তবুও অপোজিশন কি করতে পারবে না, ওনাকে অন দ্য ফ্লোরে ক্রিটিসিজম করতে পারবেন না। এবং এবং ওনার কথা সবাইকে মানতে হবে, সবাইকে মানতে হবে। ঠিক আছে, এইটুকুই পড়ালাম আপাতত লোকসভাতে, আর কিছু নেই। লোকসভার ব্যাপার স্যাপার এইখান পর্যন্তই খতম। হ্যাঁ, এরপরে আমরা আরো দেখবো পরবর্তীকালে কি আসে কি না আসে। হ্যাঁ, এরপরে যে নেক্সট ক্লাসটা যেটা তোদের হবে সেটা হচ্ছে কি নিয়ে, বাজেট। কি নিয়ে হবে, বাজেট। ওকে, চলো আবার নেক্সট ক্লাসে দেখা হবে। আচ্ছা, 14 দিনের ব্যাপারটা একবার বলে দিই। 14 দিনের ব্যাপারটা একবার বলি। 14 ডেজ, ভালো কোশ্চেন করেছে। 14 ডেজের ব্যাপারটা কি বললাম, ধর এরকম হলো যে রাহুল গান্ধী, আমি এত নাম করে দেবো যাচ্ছি, রাহুল গান্ধী ওম বিড়লার ওপর ক্ষুব্ধ, খুব ভীষণ ক্ষুব্ধ। তাহলে রাহুল গান্ধী কি বলবে, সরাও 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 সরাও, ইমপিচ করো ইমপিচ করো। রাহুল গান্ধীকে প্রথম কি করতে হবে, এই যে ইমপিচ করব, ইমপিচমেন্টের জন্য যে প্রস্তাবটা রাখবে, ঠিক আছে, তার জন্য ইমপিচমেন্টের প্রস্তাব রাখার জন্য 50টা মেম্বারের সাপোর্ট লাগবে লোকসভা ফ্লোরে। বোঝাতে পারলাম না, বোঝাতে পারলাম? 50টা মেম্বারের মানে 543টা মেম্বার আছে, তার মধ্যে 50টা মেম্বারের সাপোর্ট চাই, তবে সে মানে ইমপিচমেন্ট যে পাস করব সে কথাটা বলতে পারবে এক কথায়। ঠিক আছে, মন হলো বলে দিল, ঠিক আছে, তাহলে মন হলো বলে দিল, এবার তো তাকে 14 দিন আগে থেকে নোটিশ পাঠাতে হবে, তাই না? তো এই নোটিশটা পাঠানোর জন্য, এই নোটিশটা পাঠানোর জন্য 14 ডেজ বিফোরে যে নোটিশটা পাঠাবে তার আগে তাকে 50টা লোকের সাপোর্টের দরকার, যে হ্যাঁ আমি অমুক তারিখে, ধর এরকম বলে দিল যে এরকম ব্যাপারটা হচ্ছে এরকম, ধর 14, তো 14 থেকে 6 ধরে 20, ধর 20 তারিখে ওম বিড়লার বিরুদ্ধে কি হবে, ইমপিচমেন্টের মানে রেজলিউশন পাস হবে। তাহলে অবভিয়াসলি তার 14 দিন আগে অর্থাৎ 6 তারিখে তাকে নোটিশ দিতে হবে। হলো, 6 তারিখে ওম বিড়লাকে নোটিশ দিতে হবে। এই যে 6 তারিখে নোটিশটা পাঠাবে তার আগে 50টা মেম্বারের সাপোর্ট লাগবে, যে হ্যাঁ 6 তারিখে আমি ওম বিড়লাকে নোটিশ পাঠাবো। মিনিমাম 50টা লোকের সাপোর্ট লাগবে, না 55টা নয়, মিনিমাম 50টা লোকেরই সাপোর্ট লাগবে। বোঝা গেল? তারপরে এই 50টা লোকের সাপোর্টের পর 6 তারিখে সে কি করবে, নোটিশ পাঠাবে। নোটিশ পাঠানোর পর 6 তারিখে নোটিশ পাঠালো, 6 তারিখে নোটিশ পাঠানোর পর মাঝের যেই 14 দিনের গ্যাপটা রইলো, এই 14 দিন গ্যাপের পর তার বিরুদ্ধে রেজলিউশন পাস হয়। এই রেজলিউশনে যদি যেতে তো ভালো কথা, আর যদি রেজলিউশন যদি পাস হয়ে যায়, এক কথায় রেজলিউশন যদি পাস হয়ে যায় মানে জিতে গেল রাহুল গান্ধী, তাহলে কি হয়ে যাবে, ওম বিড়লাকে কি করতে হবে, রেজিগনেশন করতে, পদত্যাগ করতে হবে সঙ্গে সঙ্গে। এই হচ্ছে ব্যাপার। ক্লিয়ার হয়েছে আশা করি। আবার নেক্সট ক্লাসে বাজেট সম্পর্কে আমরা আলোচনা করব। টাটাস।